चमन के तख्त पर शाह कुल का तजम्मुल था। हजारों बुलबुलों की फौज थी, शोर था और गुल था। खिजा के दिन जो जा देखा न था जज खार गुलशन में। दिखाता बागबान रो रो, यहाँ गुंजा यहाँ गुल था। এই বাগিচার সিংহাসনে ফুলের রাজা ছিল আসে। বুলবুলিকার কলরবে ভরিয়ে দিত সমস্ত দিন। আজকে শুধু পাতা ঝরা, বাগানে নেই একটি কাঁটা। চোখের জলে মালি বলে হারিয়ে যাওয়া ফুলের কথা। আজ বহু শতাব্দীর ঘুম ভেঙে জেগে উঠছে ইতিহাস। আকাশে হাজার ফেরেশতার আলোর মতো ঘুম ভাঙছে কথা। সময়ের পাতায় হারিয়ে যাওয়া মুখ আজ আবার যেন স্পষ্ট হয়ে উঠছে, বলছে শোনাও, শোনাও আমাদের কথা। আমি মুর্শিদাবাদের রূপ। আমার মাটিতে ঘটে যাওয়া বহু ঘটনার চশমদীদ গাওয়া। আজ আপনাদের শোনাবো বাংলার ইতিহাসের এক রক্তঝরা সময়ের দাস্তান, যার আঘাত করেছিল সমস্ত দেশের উপর। শোনাবো সুবে বাংলার স্বর্ণযুগের কথা। তার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার দীর্ঘশ্বাস আজও সন্ধ্যার অন্ধকারে ভেসে বেড়ায় এই মতিঝিলের বাতাসে। আজ পেশ করছি তার কাহিনী। আমাদের এই কাহিনীর শুরুয়াত 1704 সালে, যখন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খান ঢাকা থেকে দিওয়ানি উঠিয়ে নিয়ে আসেন ভাগীরথীর তীরে। এই শহরে তখন আমার নাম ছিল মুকসুদাবাদ। মুঘল সম্রাট ঔরঙ্গজেব, যিনি তাকে বাংলার দেওয়ানের পদে বসিয়েছিলেন কুর্তুলব খান উপাধি দিয়ে, কাজে সন্তুষ্ট হয়ে তিনিই তাকে নতুন উপাধি দেন মুর্শিদ কুলি খান, যার নামে আজ আমার নাম মুর্শিদাবাদ। তার আমলে শুরু হয় বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী হুকুমত। সুখে, শান্তিতে আর সমৃদ্ধিতে মুর্শিদাবাদ হয়ে ওঠে ভারতবর্ষের অগ্রগণ্য নগরী। কিন্তু সবার অলক্ষ্যে মহাসাগর পার হয়ে ঘনিয়ে আসছিল কালো মেঘ। 1690 সালে জোরচাঁদ মুঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে 503,000 টাকা নজরানা হুগলির তীরে 3টি গ্রাম কিনে নেয়, গোবিন্দপুর, সুতানপুর আর কলকাতা। আর 1715 সালে কেনা হয় হুগলি নদীর 2 তীরে 38খানা গ্রামের সত্ত্ব। ইংরেজ দেশের মাটিতে তার পাকা হাতিয়ার মহাকাল পলাশির প্রান্তরের দিকে এক পা এগিয়ে গেলেন। 1725 সালে মুর্শিদ কুলি খানের দেহান্তের পর মসনদে বসেন তার জামাই সুজা খান, এবং 1739 সালে সুজা খানের পুত্র সরফরাজ খান। কিন্তু আমরা বলবো 1740 সালের কথা, যখন নবাবকে যুদ্ধে পরাজিত করে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদ দখল করেন আলীবর্দী খান। কালের রঙ্গমঞ্চে একে একে প্রবেশ করলেন আমাদের কাহিনীর প্রধান চরিত্ররা। আলীবর্দীর কোনো পুত্র সন্তান ছিল না। তিনি তার 3 মেয়ের বিবাহ দিয়েছিলেন তার বড় ভাই হাজি আহমেদের 3 ছেলের সঙ্গে। নবাবের বড় মেয়ে কাসেটি বেগম, যার নিকাহ হয়েছিল নওয়াজিস মোহাম্মদের সঙ্গে। আপনারা হয়তো জানেন না, নওয়াজিস মোহাম্মদ সৃষ্টি করেছিলেন এই মতিঝিল। ভাগীরথীর শুকিয়ে যাওয়া অংশ থেকে তৈরি হয় এই ঝিল, আর গৌড়ের ধ্বংসস্তূপ নিয়ে এসে তৈরি হয় প্রাসাদ, এক অপূর্ব স্থাপত্য কীর্তি, যা সারা দিন করে থাকত পাখির গান, সারেঙ্গির মূর্ছনা আর নুপুরের ছঙ্কা। সেখানে থাকতেন নওয়াজিস আর তার বেগম কাসেটি।
বেগম, এই দেশের বহু জায়গায় আমি ঘুরেছি, কিন্তু মতিঝিলের মতো শান্তি কোথাও পাই না। এই তো আপনারই কীর্তি। একদিন যখন আমরা থাকবো না, তখন ওই মতিঝিল রয়ে যাবে। আর রয়ে যাবে আমাদের নাম। হাসিয়াটি বেগমের সাধের প্রাসাদ মুর্শিদাবাদের শান, যেখানে ফেরদৌসের আলোর সঙ্গে ধীরে ধীরে মিশছিল হিংসার অন্ধকার। তার কারণ হাসিয়াটি বেগমের ছোট বোন আমিনা খানুমের বড় ছেলে মির্জা মোহাম্মদ। হ্যাঁ, ইতিহাস যাকে চেনে নবাব সিরাজউদ্দৌলার নাম। সিরাজ ছিলেন তার পিতামহ আলীবর্দী খানের সবচেয়ে প্রিয়। পাটনার দুর্গের দরবারে আলীবর্দী ঘোষণা করেছিলেন, সিরাজ বয়সে নবীন, কিন্তু আল্লাহর মেহেরবানিতে ওর হিম্মত আর তাকত কাবিলে তারিফ। সুবে বাংলার জন্য ও প্রাণ দিতে পারে। তাই আমার পরে আমার দৌহিত্র সিরাজই হবে বাংলা, বিহার, উড়িষ্যার মাসনাদের অধিকারী। জয় সিরাজউদ্দৌলা জয়, জয় সিরাজউদ্দৌলা জয়, জয় সিরাজউদ্দৌলা জয়। তখন সিরাজের বয়স 17 বছর। 1756 সালে ইন্তেকাল হয় সর্বজনপ্রিয় প্রজাবৎসল নবাব আলীবর্দী খান। মাত্র 23 বছর বয়সে মসনদে বসলেন সিরাজউদ্দৌলা। এই তরুণ নবাবকে ঘিরে সুবে বাংলায় চলে উঠল অশান্তি আর চক্রান্তের আগুন, যার পুরোভাগে ছিলেন হাসিয়াটি বেগম। হোসেন কুলি খাঁ ছিল আমার স্বামীর প্রিয় পাত্র। তাকে হত্যা করে সিরাজ যে অন্যায় করেছিল, তার বহুগুণ অন্যায় সে আজ মসনদে বসে করছে। তাই আমি এর প্রতিকার চাই। মীর জাফর সাহেব। বেগম সাহেবা, নবাবকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। উনি আমাদের কথা কানেই তোলেন না। বহু লোককে বেইজ্জত করেছেন জগৎ শেঠ। আপনি বলুন। আগে হ্যাঁ বেগম সাহেবা, নবাব আমাকে হুকুম করেছিলেন ইউরোপীয় ব্যবসায়ীদের কাছ থেকে 3 কোটি টাকা আদায় করতে। আমি যখন বলি এই কাজ অসম্ভব, উনি সবার সামনে আমাকে জয় মেরেছেন। ছি, এই ঘমন্ড, এই গুস্তাখি খোদাও মাফ করবেন না। আপনি কি বলেন ক্লাইভ সাহেব? That Subedar has grown in arrogance after being crowned. He is a perfect nuisance. He's also accusing us of unfair trade practices. Mr. Watts here can bear testimony to that. He has recently suffered at his hands. Quite right. The Nawab has ordered us to destroy the fortified walls at Calcutta and not make any further constructions without his permission. He wants to dictate us and the way the East India Company trades. Kintu, uhake amra manibo na. We ask for your help in this matter, respected Begum Sahiba. আজ আপনাদের এই তকলিফ দেওয়ার এটাই কারণ। সিরাজকে না সরালে বাংলার আর আমাদের অনেক দুর্গতি আছে। Begum Sahiba, don't you worry. We shall get that Subedar. Uhake amra shesh koribo. যত সহজ ভাবছেন কাজটা তত সোজা নয় সাহেব। সিরাজ বয়সে ছোট হলে কি হবে, খুব বুদ্ধিমান। আমাদের হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে। গোস্তাকে মাফ করবেন বেগম সাহেবা, কিন্তু সিরাজকে সরালে বাংলার মাসনাদ যে খালি হয়ে যাবে, সেখানে আপনি কাকে দেখছেন? Why, Mir Jafar Saab? You seem to be a great candidate. Would you like to be Nawab of Bengal? আমি? না না সাহেব, তা হয় না। আমি চাই মাসনাদে অন্য কেউ বসুক, কিন্তু তা বলে হুজুর রাজি হয়ে যান। এই মৌকা আর মিলবে না। কত কোটি টাকা আছে তোষাখানায় জানেন? হিরে জওয়ারাত, হুকুমত, সবার মালিক হবেন আপনি। ঠিক,
দৌলত আমারও কিছু কম নেই। সিরাজকে সরানোর জন্য আমি তাও দিতে প্রস্তুত। Well, I think you can convince your Latif and Umi Chand to join you. After Siraj is deposed, we shall only take a small compensation for the East India Company. The rest, sir, will belong to you, to do as you please. কিন্তু আপনারা একটা কথা ভুলে যাচ্ছেন, নবাবের মোকাবিলা করা অত সহজ নয়। যদি একবার উনি খবর পান, কারো গার্দান থাকবে না। ক্লাইভ সাহেব, উনি ইংরেজদের দু চোখে দেখতে পারেন না, হুঁশিয়ার থাকবেন। আর আমাদের দল আরো ভারী করতে হবে, এখানে অনেকেই ওর নামাক খায়। Well, very soon. উহাদের আমরা নামক হারাম বানায়ে দেব। বান্দিগি হুজুর। কি খবর মীর মদন? হুজুর, ইংরেজ কাশিম বাজারের চুক্তি মানছে না, নিজেদের মর্জি মাফিক সেনা চালাচ্ছে। কি এত সাহস? এরা বানিয়ার ছদ্মবেশে আমার বাংলাকে কেড়ে নিতে চায়। এবার ওদের একটা চরম শিক্ষা দিতে হবে। মীর মদন, সৈন্য প্রস্তুত করো, আমি কলকাতা আক্রমণ করে গুঁড়িয়ে দিতে চাই। জো হুকুম। 16 জুন 1756 ঝড়ের মতন সিরাজের সৈন্যদল আছে কলকাতায়। 20 জুন ফোর্ট উইলিয়াম আক্রমণ করলেন নবাবী সেনা। 124 জন নরনারী নিয়ে আত্মসমর্পণ করলেন কেল্লার প্রধান অলওয়েজ সাহেব। ইংরেজের কেল্লা পুরো তুলে সিরাজ তার নাম রাখলেন আলিনগর। রক্ষণাবেক্ষণের দায়িত্ব মানিক চাঁদের উপর দিয়ে সিরাজ ফিরে গেলেন মুর্শিদাবাদ। তীব্র আঘাত লাগলো লর্ড ক্লাইভের অহংবোধে। Admiral Watson, this is intolerable. We must teach the Nawab a lesson he'll never forget. All right, sir. But we must proceed with caution. I've heard that he has even killed Shaukat Jung of Podia in battle. I suggest that we send a message to Mir Jafar, Chakat Seth, Omichand, and others, asking for a secret meeting. Yes, this time we'll sign a proper agreement with them, stating their rewards after the removal of that bloody Subedar. As you say, sir. সিরাজ বুঝতে পেরেছিলেন এই চক্রান্তের কথা। তিনি বন্দী করলেন মানিক চাঁদকে। ভয় পেয়ে রাজবল্লভ, মির্জাফর এবং ইয়ার লতিফ মিলিত হলেন জগৎ শেঠের বাড়িতে। এলেন ক্লাইভ এবং ওয়াটসন। স্বাক্ষরিত হলো এক গোপন চুক্তি, যাতে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ইংরেজ প্রতিশ্রুতি দিল সিরাজকে সরানোর জন্য সব রকম সাহায্যের। এই গোপন সন্ধির আভাস পেয়ে নবাব মির্জাফরকে বন্দী করার ব্যবস্থা নিলেন। কিন্তু যখন উনি বুঝলেন যে ইংরেজের সঙ্গে এই চক্রান্তে আরো অনেকেই সামিল, সেই পরিকল্পনা তাকে ছাড়তে হলো। মির্জাফর, আপনি কি তাক্তের প্রতি আপনার আনুগত্য স্বীকার করতে প্রস্তুত? হুজুর, আমি আপনার গোলাম। তাহলে এই পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করুন, সুবে বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না। আমি শপথ করলাম, শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করব। সাবাস! আসুন, এবারে ইংরেজদের সমুচিত শিক্ষা দিন। সেনা নিয়ে কুচ করুন পলাশীর দিকে। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। জো হুকুম হুজুর। 1757 জুন মাস সুবে বাংলার নবাব শেষবারের মতো এই মতিঝিলের প্রাসাদ থেকে যাত্রা করলেন পলাশীর দিকে। 21 জুন পলাশীর আমবাগানে নবাবী ফৌজ ঘাঁটি গড়ল। 22 তারিখ নদী পেরিয়ে দেখা দিল ইংরেজ সেনা। লর্ড ক্লাইভ এই সময়টির জন্যই অপেক্ষা করছিলেন। Major Coote, what's the size of our troops? About 950 European infantry, 50 European artillery, about 50 English sailors, and a little over 2,000 native troops, sir. Good. And any news of the Nawab's army? Yes, sir. About 35,000 infantry, 15,000 cavalry, 53 field cannons, and 50 Frenchmen under Safra. Quite a sizable number, if I may say so. Quite right.
But numbers are important in battle only when they come into play. And when you consider that the commanders of Siraj's army are the likes of Mir Jafar, Ya Latif, and Dullah Ram, you know what I mean. Correct, sir. But Mir Madan is still loyal to the Nawab. What's one man against an army? 23 জুন 1757 শুরু হলো পলাশীর যুদ্ধ। আক্রমণ করলেন ইংরেজ সেনা, তার প্রবল পরাক্রমের কাছে পিছু হতে শুরু করলেন ক্লাইভ। এই সময় নামলো অঝোর বৃষ্টি। ইতিহাসের কান্ডায় ভিজে গেল পলাশীর প্রান্ত, তার সঙ্গে বেঁচে গেল সিরাজের সমস্ত গোলাবারুদ। কিন্তু লড়াই ছাড়লেন না মির। বাহাদুরো, ইংরেজ ভেবেছে আমাদের গোলা বারুদ খতম মানে আমরাও খতম। আজ ওদেরকে ফলক সাবিত করবার দিন। তোমরা এক একজন 10 ইংরেজের ওপর ভারী। ভাইও, আজ দেখিয়ে দাও সুবে বাংলার তাকাত। দেশ রক্তবিন্দু দিয়ে লড়াই করো নবাবের জন্য, বাংলার জন্য। আক্রমণ! কিছু হচ্ছে থাকা ইংরেজ সেনা অতর্কিত বিমুক্ত শরীর তুলে নিয়ে গেল। সিরাজের কাছে সেই খবর নিয়ে এলো মির জাফর। বীর মদন আমাদের ছেড়ে বেগাস দিয়েছে। মির জাফর, আমি বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। আমার মনে হয় সৈন্যরা ক্লান্ত। আপনি যদি যুদ্ধবিরতি ঘোষণা করেন তাহলে আমরা কাল সকালে তাজা হয়ে ওই ইংরেজগুলোর উপর ঝাঁপিয়ে পড়তে পারি। তবে তাই হোক, আমার বাংলাকে যে কোনো মূল্যে স্বাধীন রাখতেই হবে। কিন্তু বিশ্বাসঘাতক মির জাফরের এই পরামর্শের পিছনে আসল মতলব ধরতে পারেননি সিরাজ। তার রণক্লান্ত সেনা যখন একটু বিশ্রামের জন্য অস্ত্র ত্যাগ করেছে, ঠিক সেই সময় ঝড়ের মতো আক্রমণ করল ইংরেজ। হতচকিত সিরাজ 2000 অনুচর নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে পলাশীর প্রান্তর লাল করে অস্তে গেল এরপরের ইতিহাস বড় করুণ। বেগম লুৎফুন্নেসা আর কন্যাকে নিয়ে পাটনার উদ্দেশ্যে যাত্রা করার পথে ধরা পড়লেন সিরাজ। কোণঠাসা বাঘকে খাঁচায় ভরে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে। মির জাফর হুকুম দিল সিরাজকে বন্দি রাখা, কিন্তু তার ছেলে মিরানের মতলব ছিল অন্য। সে তলব করল মোহাম্মদী বেগকে। মোহাম্মদী বেগ, আপা হুজুর বলেছেন সিরাজকে কয়েদ করতে, কিন্তু আমার মনে হয় তাতে খতরা বাড়বে। আমাকে কেন তলব করেছেন হুজুর? তুমি নবাবকে জানতে তো? আগে হ্যাঁ হুজুর, উনি আমাকে খুব বিশ্বাস করতেন। সেই জন্যই তোমাকে দরকার। তুমি যাবে তার কয়েদখানা, কোনো সন্দেহ হবে না। আর তারপর মৌকা বুঝে খাটানো। কি বলছেন হুজুর? যা বলছি তাই করো। ওকে না সরালে আমরা কেউ বাঁচবো না, তুমিও না। এই নাও মোহর, যাও হত্যা করো সিরাজকে। এরপর ঘাতকের তলোয়ারের আঘাতে শেষ হয়ে গেল সুবে বাংলার শেষ স্বাধীন নবাবের দাস্তা। সেই রক্তে ভেজা মসনদে ইংরেজরা বসালো মির জাফরকে। কোটি কোটি টাকার বিনিময়ে বিকিয়ে গেল দেশের স্বাধীনতা। 200 বছরের জন্য ভারতবর্ষ চলে গেল পরাধীনতার অন্ধকারে। কালের রঙ্গমঞ্চ থেকে এরা সবাই একে একে বিদায় নিয়েছে। তাদের কৃতকর্মের সাজা সবাইকে ভুগতে হয়েছে। আজ